এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে আজ 10 নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে এসএসসিতে মেগা শুনানি, দীর্ঘক্ষণ শুনানি, সারাদিন ধরে এই মামলার শুনানি হয়। এই মামলার শুনানিতে কি কি উঠে এলো বিস্তারিত বলবো। আপনারা দেখেছিলেন যে আজ সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ডক্টর মেনকা গোস্বামী ম্যাডাম আনটেন্টেড টিচারদের পক্ষেও দাঁড়িয়েছিলেন। এছাড়াও আজকে একাধিক মানে অ্যাডভোকেটরা ছিলেন এবং রাজ্যের লার্নেড এজি কিশোর দত্ত আজ উপস্থিত ছিলেন। তো প্রথমেই শুনানিতে কি হয় শুরু করি আমরা। জাস্টিস প্রথমে জিজ্ঞেস করেন, প্রথম পয়েন্ট আপনি বলেন এই ম্যাটার পেন্ডিং আছে কিনা উচ্চ আদালতে। তো তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে হ্যাঁ পেন্ডিং আছে। গ্রুপ গ্রাউন্ড নিয়ে তিনি বলতে শুরু করেন, বিভিন্ন গ্রাউন্ড নিয়ে। গ্রাউন্ড 8 নিয়ে তিনি বলতে শুরু করেন যে অলরেডি ডিসাইড বাই জাস্টিস সৌমেন সেন, ডিভিশন বেঞ্চে এটি ডিসাইড করে নিয়েছেন। তারপরে কি সাবমিশন পড়তে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে ফিরদৌস স্বামী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক সফট কপি বা সাবমিশনের কপি দেওয়া নিয়ে একটু তর্কাতর্কি হয়, বেশ কোর্টটা গরম হয়। এবং জাস্টিস অমৃত সেন বলেন সবে তো শুরু হলো একটা মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাবমিশন নিয়ে কি ছিল সেটাও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত পড়েন এবং জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে জাজমেন্টটি খুবই ইম্পর্টেন্ট বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিস্টার ভট্টাচার্য কি বলেছিলেন, কেন কোনো চ্যালেঞ্জ হয়নি, এই সমস্ত বিষয়ে যে বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতদিন, সেটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন এবং সুপ্রিম কোর্টের কি অর্ডার ছিল সেটাও পড়েন। এবং 26 পর্যন্ত মানে 26শে নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের সব ম্যাটার পেন্ডিং রয়েছে এবং সুপ্রিম কোর্ট সমস্ত ম্যাটারগুলো দেখছে। এবার তারপরে সুপ্রিম কোর্টের একটি দুটি অর্ডারকে কিন্তু রিলাই আপন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাস্টিস বাগচির অর্ডার, সেই অর্ডারে যে বেসিক পয়েন্ট যদি আপার কোর্টে বাইন্ডিং থাকে তাহলে নিম্ন আদালত সেটা হস্তক্ষেপ করতে পারে না, এই সমস্ত কিছু অর্ডার এখানে তুলে ধরেন। পাশের থেকে সুপ্রিম কোর্টে থেকে উপস্থিত ছিলেন মেনকা গোস্বামী ম্যাম, উনি মেরিট আর মেনটেনেবিলিটির কথা বলতে চান। তারপর প্রতীকধর স্যার কথা বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাবমিশন করেছে সেই সাবমিশনটা আমি গ্রহণ করছি, সেটার উপর ভিত্তি করে দু একটি কথা আমি বলবো। সুপ্রিম কোর্ট সিজ দ্য ম্যাটার, হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না, এই এই কথাটি বলতে চান। একটি অর্ডারও রিলাই আপন করেন যে সুপ্রিম কোর্টের অন্য একটি অর্ডারকে রিলাই আপন করে এই কথাটি বলেন, কারণ টেকনিক্যাল পয়েন্টে প্রথমে এনারা ধরেন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ যে ম্যাটার ডিসাইড হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই ম্যাটারে নিম্ন আদালত কোনো আর কথা বলতে পারে না। এরপরে মেনকা গোস্বামী ম্যাডাম 5 পেজ সাবমিশন জমা করবেন, এটা নিয়ে তিনি কথা বলতে শুরু করেন। কারণ উনি আজ বেশ তেজের সঙ্গেই বলছিলেন, কারণ ওনার কথার জন্যই আজ ওনার শুনানির জন্য যে 10 নম্বর টোটাল যে উড়ে যাবে এই বিষয়টি কিন্তু আজ হলো না। উনি ক্যান 4 এবং ক্যান 1 থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন। তিনি মেনটেনেবল গ্রাউন্ড নিয়েই প্রথমে কথা বলেন যে মেনটেনেবল গ্রাউন্ডে আপনার কোন বাউন্ড রয়েছে, সেই বাউন্ডের উপরে ভিত্তি করে আপনি এই ম্যাটার আর শুনতে পারেন না। অভিজিৎ সাধুকা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটি রয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলার কথা তিনি তুলে ধরেন। জাস্টিস অমৃতা সিনহা বলছেন, বিকাশ স্যারকে প্রশ্ন করেন, তিনি একটু বেশ চড়াও সুরে বিকাশ স্যারকে প্রশ্ন করেন যে পেন্ডিং ম্যাটার আপনি কেন এখানে আবার ইস্যু করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতেন চ্যালেঞ্জ হয়নি এই রুলস। মেনকা গোস্বামী ম্যাডাম ওই বিকাশ রঞ্জন স্যারের উত্তরের পরিপ্রেক্ষিতে বলেন যে রং, এখানে কোশ্চেন অফ লর কথা উঠে আসছে। জাস্টিস তখন আপনারা দেখেছেন যে কোর্টের মধ্যে একটু চেঁচামেচি হয়, পিছন দিক থেকে কোনো পিটিশনাররা কথা বলেন, তখন মেনকা গোস্বামী ম্যাম বেশ বিরক্ত হয়, তখন জজও রেখে যায়। রেগে গিয়ে সবাইকে সমস্ত পিটিশনারকে বাইরে বার করতে পারেন, শুধুমাত্র এখানে অ্যাডভোকেটের অ্যালাউ হবে, যে লাইভ স্ট্রিমিং হচ্ছে তারা তো সবাই দেখে নিতে পারবে। তো এই কথাটি বলেন। এছাড়াও মেনকা গোস্বামী ম্যাম আরেকটি সুপ্রিম কোর্টে কথা বলেন 2016 রুলস অ্যান্ড 2025 রুলস এর যে তুলনার বিষয়টি, যেখানে 2016 রুলস কি অ্যালাইভ হবে কিনা বা 2025 রুল নিয়ে অনুযায়ী নিয়োগ হবে সেটাই এখনো ডিসাইড সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, এটা হস্তক্ষেপ করে মাথায় ঢুকিয়ে নেওয়ার জন্য। এবং তারপরে আপনারা দেখেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ফেসবুকের পোস্ট পড়েন যে আগামীকাল আমরা কোড নাম্বার 18-তে ভিড় করব, তারপরে ম্যাডাম ঢোকার পরে ডালমে কিছু কলা হয় ইত্যাদি ইত্যাদি এরকম কথা কিন্তু উঠে আসেন। মেনকা গোস্বামী গ্রাউন্ড 15 নিয়ে কথা বলেন, অভিজিৎ সাধুকা ম্যাটার নিয়ে কথা বলেন, এমনকি পিটিশনারদের নোটিশ করেন যে কোর্ট পিটিশনারদের নোটিশ করেন যে এই ম্যাটারগুলোতে শুনানি হবে এই বিষয়। এগেইন মেনটেনেবিলিটি গ্রাউন্ডে উনি কথা বলেন এবং বিবেক পাড়িয়া মামলার কথা উঠে আসেন। উনি বারবারই মেনটেনেবল গ্রাউন্ডের কথা বলতে শুরু করেন এবং মেনটেনেবল গ্রাউন্ডে অ্যান্ড প্রিন্সিপাল অফ লর কথা তিনি তুলে ধরেন। প্রিন্সিপাল অফ ল বলতে মহারাষ্ট্র পিএসসিতে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে একাধিক অর্ডার রয়েছে, এলাহাবাদ হাইকোর্টের অর্ডার রয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, একাধিক রাজ্যে এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু বলে গণ্য করা হয়। ইউজিসি তার মান্যতা দিয়েছে। এই প্রিন্সিপাল অফ ল এবং মেইনটেনেবল গ্রাউন্ড নিয়েই তিনি মূলত কথা বলেন। এবার জাস্ট বলেন 26 পর্যন্ত আমরা স্থগিত রাখবো, এমনটা জাস্ট বলতে চাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে
আমার আরো কিছু নোট সাবমিশন রয়েছে। জজ বলেন যে আমরা এখনো সাবমিশন জমা নেব। জজ তারপরেই বলেন যে সুপ্রিম কোর্টের একটা মাত্র লাইন আপনারা নিয়ে আসুন যে ইন্ডিপেন্ডেন্ট রুলস চ্যালেঞ্জ করা যায়, বা এটা নিয়ে কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেনি বা আপার কোর্ট করেনি, তাহলে আমি সমস্ত বিষয় শুনবো এবং কোর্ট আপনাদের জন্য খোলা রয়েছে। আম, তারপরেও জজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কারণ যেহেতু এটা স্থগিত রাখছিলেন। জজ বলেন আই এম ওয়েটিং টিল 24 অ্যান্ড 26, মানে 24শে নভেম্বর অ্যান্ড 26শে নভেম্বর পর্যন্ত জাস্ট ওয়েট করবেন। বিকাশ রঞ্জন বলেন যে হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেন্ট করা হোক, কিন্তু এটা কনস্টিটিউশনাল ইস্যু এর জন্য কোর্ট এটা শুনবে না, বা এই ধরনের ম্যাটার সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, এটা কিন্তু অর্ডার কপিতে লেখেন জাস্টিস, সেটা রিকোয়েস্ট করেন। এছাড়াও জাস্ট অর্ডার লিখতে চলে যান। তিনি বলেন 28শে নভেম্বর পর্যন্ত পেন্ডিং থাকছে এবং এসএলপি পেন্ডিং, সুতরাং আমি এই বিষয়ে কোনো ইনক্লাইন করব না। তারপরে অর্ডার কপিতে এটা লিখতে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য 2025 হ্যাজ নট বি চ্যালেঞ্জ। এই প্রশ্নটাও লিখতে বলেন, এবং তাছাড়া এই সিমিলার ম্যাটার 3, 4, 11, 12, 13 সিমিলার ম্যাটার রয়েছে, সেইগুলোকে মানে একই অর্ডার হয়। তারপর আইটেম নাম্বার 9-এ চলে আসে যে আগে 9 মানে আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে এই টিচিং এক্সপিরিয়েন্স এর নাম্বার 10, সেটা নিয়ে কথা বলেন, এবং জাস্ট আগে ঠিক হোক 10 নম্বর দেওয়া হবে কি না হবে সেই বিষয়টির কথা বলেন। কিন্তু মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তার মধ্যে তো এরা রেজাল্ট দিয়ে দেবে, কমপ্লিট করে দেবে এর বিষয়। তারপরে জাস্ট কমিশনকে জিজ্ঞাসা করেন কখন অ্যাড করা হবে, কমিশন বলে দেন আমরা প্রথমেই অ্যাড করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে 24-26-এর আগেই তো এরা লিস্ট প্রকাশ করে দেবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2 কে লিস্টটি পড়েন, তারপরে বিস্তারিত আলোচনা হয়। কমিশন জানিয়ে দেন আমরা আগেই যুক্ত করব, আমরা এক্সপিরিয়েন্স টিচার নেওয়ার জন্য, বা আমরা কোয়ালিফাইড টিচার নেওয়ার জন্য, যারা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের নেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটি করেছি। তারপরে শামীম আহমদের চলে আসে, যে শামীম আহমদ স্যার বলেন যে অ্যাডভোকেট শামীম আহমদের 10 মার্কস দুবার দেওয়া হচ্ছে, এই কথাটি উনি তুলে ধরেন। তারপরে আপনারা দেখেছেন সিনিয়র অ্যাডভোকেট অরিন্দ্র কুমার মিত্র এসেছিলেন, তিনি বললেন যে আমার কথা নেক্সট দিন শোনা হবে কিনা বা আজ শোনা হবে কিনা, কিন্তু সেখানে জজ বলেন যে আপনার কথা শোনা হয়ে গেছে, তাও বলেন যে আপনার কথা পরবর্তী দিনও শুনবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন যে কিভাবে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে, 2KL রুলস পড়েন এবং বিস্তারিত সেই বিষয় নিয়ে পড়েন। জাস্ট জিজ্ঞেস করেন আপনারা দুইবার কেন অ্যাড করছেন টিচিং এক্সপিরিয়েন্স, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে নো নো নো, আমরা দুইবার অ্যাড করবো কেন, আমরা একবারই অ্যাড করবো। তারপরে আপনারা দেখেছিলেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উনি চলে আসেন, ফার্স্ট ইন্টারপ্রেটার রুলস কেন প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স আমরা দেব, বিচারপতিকে বোঝানোর চেষ্টা করে টু গেট মোর এক্সপিরিয়েন্স পার্সন, আমরা মোর এক্সপিরিয়েন্স পার্সন পাওয়ার জন্য এটা আমরা দিচ্ছি। আমরা শেষে দিয়ে এটা কি করব, শেষে দিলে তো আমরা সেই তো সবাই মিলেমিশে যাবে, আমার অভিজ্ঞতা তো আমি পাবো না, অভিজ্ঞতা তাহলে তো ছাঁটাই হয়ে যাবে পরীক্ষার উপরে ভিত্তি করে। এই সমস্ত বিষয় এবং রুল 6-এর উপরে ভিত্তি করে তিনি শিডিউল 2 অনুযায়ী ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সেটা বোঝানোর চেষ্টা করেন। জাস্ট K&L ইজ কন্ট্রাডিক্ট, এবং তারপরে প্রশ্ন আসে একাডেমিক আর একাডেমিক্স সিঙ্গুলার প্লুরাল, এই কথাটা নিয়ে প্রশ্ন ওঠে। একাডেমিক মানে এখানে বোঝানো হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, আর একাডেমিক্স মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, কিন্তু রুলসে রয়েছে একাডেমিক, এই কথাটি নিয়ে প্রশ্ন তোলেন। জাস্ট গ্রামাটিক্যাল বিষয়, কিন্তু গ্রামাটিক্যাল বিষয়ে কিন্তু এই রুলসে এইভাবে কিন্তু আসে না। এজি তারপরে ওই কথা বলেন যে পারফরমেন্স উপরে ভিত্তি করে, এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে, এই এজি বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন, রিভিউতে লেখা ছিল যে হাইয়েস্ট প্যারামাউন্টে তাদেরকে সুযোগ দিতে হবে বা সেইভাবে নিয়োগ শুরু করতে হবে ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেন। তারপরে আপনারা দেখেছেন যে মেনকা গোস্বামী ম্যাডাম একাডেমিক আর একাডেমিক্স এর বিষয়টি তিনি সুন্দর করে বুঝিয়ে দেন, এবং শিডিউল 2 নিয়েও কথা বলেন যে একাডেমিক আর একাডেমিক্স এর বিষয়টি একটি কম্পোজিট বিষয়, লাইক ম্যাথ, লাইক ইংলিশ, এই সমস্ত বিষয় নিয়ে তিনি খুব সুন্দর করে বোঝান, এবং তিনি শেষেও বলেন এটি লেজিসলেটিভ পাওয়ার, এটা কোর্ট হস্তক্ষেপ করতে পারেন না এবং মেনটেনেবল গ্রাউন্ডে রয়েছে, আর অবশ্যই আমরা এক্সপিরিয়েন্স টিচার পাওয়ার জন্য এই রুলস করা হয়েছে। তিনি আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন। তারপরে প্রতীক দাস স্যারও এরকম ধরনের একই ধরনের কথাবার্তাগুলো বলেন। শেষে আরেকটি মামলা উঠেছিলেন, আপনারা দেখেছেন যে যারা 9-10 টিচার তারা 11-12 মার্কস কেন পাবে, সেই একই বিষয়। সমস্ত মামলা একসঙ্গে মিলে 28 তারিখ রাখা হলো। আগে 26 তারিখ এবং 24 তারিখ সুপ্রিম কোর্ট কি হচ্ছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী অর্ডারগুলো আসবে। তার এই মুহূর্তে কি জানা গেল, এর আগে কোনোভাবেই 28 তারিখের আগে 11-12 ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হচ্ছে না 10 নম্বর আগে যুক্ত করে, কারণ ওটা তো ডিসাইড করার জন্য রেখে দিলেন, যেমন অর্ডারটা গতদিন দিয়েছেন আজও দিলেন। এই হচ্ছে আজকের বিস্তারিত সারসংক্ষেপ। ধন্যবাদ।